বাড়ি মোস্তফাপুর গ্রামে, পলাশবাড়ি থানার মোস্তফাপুর গ্রামে, সনাম ব্যক্তপাত মোস্তফাপুর গ্রামে। আমি পড়ালেখা করেছি সাঁতারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, যা আমাদের পলাশবাড়ি থানার মধ্যে। আমার বাবার নাম আব্দুল সালাম বাদশাহ মণ্ডল, আমার দাদার নাম আব্দুল সোবহান মণ্ডল, আমার প্রপিতামহ আর কি উনি শাইখুদ্দিন মণ্ডল ছিলেন। এই হচ্ছে আমার পরিচয়। আমার পরদাদা মানে আমার দাদার বাবা, উনি দেওবন্দ থেকে পড়ালেখা করে আসছিলেন, আর আমার সুযোগ হয়েছে আপিল বিভাগে ওকালতি করার সুযোগ হলো। এই জন্য আমি আল্লাহর কাছে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আপনারা উপস্থিত হয়েছেন। এরপরে আমি তুলসীঘাট কাশীনাথ উচ্চ বিদ্যালয়ে হাই স্কুলের পড়ালেখা করেছি ক্লাস 10 পর্যন্ত। আমি ক্লাস 2 থেকে ক্লাস 10 পর্যন্ত আমি সবসময় এক রোল আমার হইতো, কখনো আমার 2 রোল, কোনো ক্লাসে আমার 2 রোল হয় নাই। এরপরে আমি ঢাকায় ইম্পেরিয়াল কলেজ, একটা প্রাইভেট কলেজ, আমি ওখানে পড়তাম। পড়ার পরে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গিয়ে আমি আইন বিভাগে অনার্সে LLB অনার্সে ভর্তি হই। সেখান থেকে 2007 সালে আমি LLB অনার্স সম্পন্ন করি। 2008 সালে আমি LLM ডিগ্রি অর্জন করি ওই ইউনিভার্সিটি থেকে, এবং ওই বছরই আমি সে অক্টোবর মাসে আমি বাংলাদেশ বার কাউন্সিলের আমি মেম্বার হই, অর্থাৎ আমি আইনজীবী হিসেবে ওকালতি শুরু করি। পরবর্তী মেম্বারশিপ হিসেবে আমি ঢাকা বার অ্যাসোসিয়েশনের মেম্বার হই। আমার শুরু থেকেই যেটা আমার ইচ্ছা ছিল যে আমি যখনই আমি ইউনিভার্সিটিতে ভর্তি হই তখনই মনে হয়েছে আমি হাইকোর্ট বিভাগে আমি ওকালতি করব। আমার জীবনের স্বপ্ন ছিল, মানে যখন ইউনিভার্সিটিতে পড়া অবস্থায়। তো ইউনিভার্সিটিতে যদিও আমরা পাঠ্যপুস্তকের মধ্যে থাকতাম, কিন্তু তখন আমরা ইতিহাস, ঐতিহ্য এইসব নিয়ে অনেক সাহিত্য, উপন্যাস এগুলো সব পড়তাম। পড়ার পরে মনে হতো যে সব সময় মানুষের একটা টপ লেভেলের কিছু লোকজন থাকে, শিক্ষিত লোক যারা আর কি, যারা দেশকে নেতৃত্ব দেয়, এলাকায় নেতৃত্ব দেয়, গ্রামকে নেতৃত্ব দেয়। তো আমার কাছে মনে হয়েছে এই ইতিহাস ঐতিহ্য জানার জন্য হাইকোর্টে ওকালতি করা দরকার। আমি যদি আমাকে নিজেকে সমৃদ্ধ করতে পারি এবং এলাকার মানুষের মুখ যেন উজ্জ্বল করতে পারি, মানুষকে মোটিভেট করতে পারি, মানুষ যেন আরও এগিয়ে যেতে পারে, কথাগুলো যেন মানুষকে শেয়ার করতে পারি, সেই জন্য আমার হচ্ছে উকিল লয়ার, যেটা আমরা হাইকোর্ট বিভাগে ওকালতি করার সুযোগ হয়। পরবর্তীতে আমি 2013 সালে আমি হাইকোর্ট বিভাগে ওকালতি শুরু করি। 2013 সালে আমি প্রথমে তো ওকালতি শুরু করি ব্যারিস্টার রাবেয়া ভূঁইয়ার, উনি ছিলেন জাতীয় বাড়ির সভায় ছিলেন, মহিলা এবং শিশু কল্যাণ বিষয়ক উনি ছিলেন, মন্ত্রী ছিলেন, তার আন্ডারে আমি ওকালতি শুরু করি। তো সেখানে এসে আমার আরও মনে হলো যে বিশাল লাইব্রেরি, অনেক বইপত্র, ওগুলো পড়ার পরে আমার ভিতর আরও জ্ঞানের ক্ষুধা সৃষ্টি হয়ে গেল। মনে হলো যে না, এতবার উনি লিজেন্ডের সঙ্গে প্র্যাকটিস করতেছি, এটা আমার সৌভাগ্য। আমার কাছে মনে হয়েছে নিজেকে অনেক জানার আরও সুযোগ আছে, সেই সুযোগ ওখান থেকে শুরু হলো। পরবর্তীতে আমি অন্য একজন ব্যারিস্টার মোর্শেদ আহমেদ খান, উনি কোম্পানি অন্য আইন সংক্রান্ত খুব কঠিন কঠিন বিষয় নিয়ে ওকালতি করতেন। তো ওগুলো করতে গিয়ে আমার মনে হলো যে না, এখন মনে হয় কাছাকাছি আসছি আর কি আমার লক্ষ্য অর্জন। এই হচ্ছে আমার সংক্ষিপ্তভাবে। তবে আরও যদি আরেকটু যদি বলার সুযোগ দেন তাহলে আমি বলতে। আচ্ছা জনাব আরিফ, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অ্যাডভোকেট অন রেকর্ড হিসেবে অনুমতি প্রাপ্ত হয়, আপনার অনুভূতি সংক্ষেপে একটু ব্যাখ্যা করুন। আমি 2018 সালে আমার কাছে মনে হয়েছে আমি যেসব আইনগুলো নিয়ে আলোচনা, আমি কিন্তু প্রথাগত যেসব আইনজীবী আছে তাদের মতো আমি প্র্যাকটিস করি নাই, বা আমি চেষ্টাও করি নাই। কারণটা হচ্ছে এখানে কিছু লিজেন্ড আইনজীবীদের জানার সুযোগ হয়েছিল। তো তখন মনে হয়েছে আমি কিছু শ্রম আইন সংক্রান্ত, মনে করেন আমি এই আইনটাতে মোটামুটি আমি বা হাইকোর্টে যারা অপরাধী করেন তাদের মধ্যে মোটামুটি আমি আইন ভালো বোঝাইতে পারি কোর্টকে, বা আমি যে জানি চেষ্টা করি আমি। এর সঙ্গে সরকারি চাকরিজীবী সংক্রান্ত আইন, এরপর ওয়াকফ সংক্রান্ত আছে, কোম্পানি আইন সংক্রান্ত আছে, সরকারি চাকরি সংক্রান্ত, সবগুলো সম্মিলন আমি বিভিন্ন জায়গার বিভিন্ন কোর্টে যেতাম। তো কোর্টে যাওয়ার কারণে মনে হলো যে এই পড়ালেখাগুলোই আমি সর্বোচ্চ, বাংলাদেশের সর্বোচ্চ আদালতে, প্রধান বিচারপতির আদালতে আমি ওকালতি যখন করতে পারবো, তখন এই বিষয়গুলো বিশদভাবে আমি ব্যাখ্যা দিতে পারবো, যেহেতু আমি একেবারে লয়ের অবস্থান থেকে ওকালতি শুরু করেছি, মানে বিভিন্ন শাখা থেকে। তখন আমি মনে হলো যে আপিল বিভাগের অ্যাডভোকেট অন রেকর্ড হবো। কি জন্য? একটা আছে অ্যাডভোকেট আর একটা হচ্ছে অ্যাডভোকেট অন রেকর্ড। অ্যাডভোকেট অন রেকর্ডটা হচ্ছে ওনারা হচ্ছে বাংলাদেশের যে প্রেক্ষাপট বিগত কয়েক দশকে, সেটা হয়েছে মানটা অনেক নিচে চলে গেছে, কিন্তু আসলে মূল কাজ ওনাদেরই করার কথা। সাইনিং লয়ার বা ড্রাফটিং লয়ার হিসেবে লেখনির জন্য যারা লেখাপড়া যারা করতে চায় তাদের হচ্ছে অ্যাডভোকেট অন রেকর্ড হওয়ার কথা। ওই জায়গাটা একটা শূন্যতার সৃষ্টি হয়েছে। আমার কাছে মনে হয়েছে যে এই জায়গায় আমি পড়ালেখা যদি সঠিকভাবে করতে পারি তাহলে দেশকে আমি নেতৃত্ব দিতে পারবো এবং সুপ্রিম কোর্টকে আমি সমৃদ্ধ করতে পারবো আমার পড়ালেখার মাধ্যমে। তো আমি এই জন্য অ্যাডভোকেট না হয়ে অ্যাডভোকেট অন রেকর্ড হইতে চেয়েছি। তো যখন এই শুরু আমার সংগ্রাম 2018 সালে, 18 সালের পরে আমি বিভিন্ন কারণে, এটা রাজনৈতিক কারণে বা বিভিন্ন মতাদর্শের কারণে, ওখানে একটা ট্রেন্ড ছিল, যার কারণে আমি এটা বারবার স্টার্ন হচ্ছিলাম। 21 সালে ছিলাম, 23 সালে ছিলাম, এইভাবে থাকতে থাকতে
আমি যখন আপিল বিভাগের এই ভাইবার এবার এই সরকার গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার পরে আমার ভিতরে একটা আশার বাণী সৃষ্টি হলো, সেটা হচ্ছে ডক্টর রেফাত আহমেদ, ওনার কোর্টে আমি ওকালতি করার সুযোগ পেয়েছিলাম। ওনার কোর্টে সাধারণত সব লয়াররা ওকালতি করা যাওয়ার সাহস পায় না, কারণ হচ্ছে অধিক পড়ালেখা করে তার কোর্টে যেতে হবে। তো আমি ওনার কোর্টে যখন প্র্যাকটিস করতাম, মাঝে মাঝে 2-1টা মামলা উনি খুব অ্যাপ্রিসিয়েট করতেন। তো আমি হাই স্ট্যান্ডার্ড মেনটেন করে ওকালতি করার চেষ্টা করছিলাম, মানে ওনাকে মাথায় রেখে সবসময় কোর্টের প্র্যাকটিসের কথা ভাবতাম। তো ঠিক ওনার সময় এসে আমি এই ভাইবাটা দিতে পারলাম। এর আগে কখনোই ভাইবা হয়নি। তো এইবার প্রথমে ভাইবার যেটা হয়েছে, প্রথমে একটা ডেট ফিক্স করা হলো, মানে এটা হচ্ছে দেশের মানে খুব গুরুত্বপূর্ণ একটা ডিসিশন ছিল এই ভাইবাটা। অনুভূতি, মানে হ্যাঁ, অনুমতির বিষয়, অনুভূতিটা হচ্ছে মানে অনুভূতিটার আমি একটু আগাবে আর কি, একটু কথার প্রসঙ্গে আগাবে। ভাইবা আমার হওয়ার কথা ছিল 6 তারিখ, 6 এবং মানে আর কিছু সিরিয়ালি হবে হলো 7 তারিখ। 6 তারিখে যখন ভাইবা দিতে গেলাম, ভাইবাতে আমি কম সংখ্যক প্রায় 60 জন লয়ারকে নিয়ে আমি এগুলো সবার সাথে এগুলো আলোচনা করতাম। তো আমি হচ্ছে ওখানে সবচেয়ে অল্প বয়স্ক ছেলের মধ্যে একজন আর আমার উপরে সবার 72 বছরও আছে, 65ও আছে, টপমোস্ট অনেক লয়াররাই আছেন আর ছিলেন আর বয়স্ক লোকেরা। তো আমার সবাইকে ভাইবাতে একটা টেকনিক্যাল একটা প্রশ্ন করা হচ্ছিল যে আপনি আপিল বিভাগের আইনজীবী না হয়ে অ্যাডভোকেট রেকর্ড হতে পারবেন না। তো আমার বেলায় সবাই বোঝা যাচ্ছিল সবাইকে ফেল করায় দেওয়া হবে অথবা এই সিস্টেমটা রাখা হবে। কিন্তু আমি যখন ভাইবায় আমি ঢুকলাম, তখন আমার কনফিডেন্স নিয়ে আমি ঢুকলাম। তখন মনে হয়েছে যে একটা আইনের ব্যাখ্যা আমি দিব। সে আইনের ব্যাখ্যাটা ইতিপূর্বে 40 জন দিয়ে গেছে, ওনারা কেউ আপিল বিভাগ এখন যে আমাদের প্রধান বিচারপতি ঘোষণা হবে 28 তারিখে দিন শপথ নেবেন, জুবাইর রহমান চৌধুরী স্যার, উনি হচ্ছেন সভাপতি ছিলেন। তো ওখানে গিয়ে আমি সেই আইনের ব্যাখ্যাটা করার সুযোগ পেলাম। তো সুযোগ পাওয়ার পরে এর আগে যারা দিয়েছেন তারা কেউ এইটা বিষয়টা ক্লিয়ার করতে পারেনি। যখন আমি ক্লিয়ার করতে পারলাম, ক্লিয়ার করার পরে সেই দিনের মতো আপিল বিভাগের যারা নীতি বিভাগ তারা ব্যাপারটা করলেন কি, নতুন করে আবার ভাইবার ডেট দিলেন। বিষয়টা হচ্ছে আমার ব্যাখ্যার উপর ভিত্তি করে নতুন আর একটা ডেট ফিক্স করা হলো যারা আজ সেই দিনের জন্য ছিল। তো তখন সামহ আমি জানতে পারলাম যে আমার ব্যাখ্যাটা তাদের মনোভূত হয়েছে। তো এখন এই অনুভূতির জায়গাটা আর এইটা হচ্ছে ঠিক 13 তারিখে আবার ভাইবার যখন দিতে গেলাম, তো একটা প্রশ্ন উত্তর দেওয়ার পরে ওখানে একজন বিচার মহোদয়া ছিলেন, মানে মহিলা বিচারপতি ছিলেন। একটা প্রশ্ন উত্তর দেওয়ার পরে তো উনি আবেগ সংগ্রহ করতে পারলেন না। তো এখন উনি খুশিতে, মানে মনে হচ্ছে আমার কোনো রিলেটিভ বা অতি পরিচিত, অথচ আমার সাথে তেমন কোনো পরিচিত আর কি ছিল না। উনি বলেন, মিস্টার মন্ডল, আপনি লাস্ট ডেতে আমাকে যে ভাইবার যে আমাদেরকে স্যাটিসফাইড করেছেন, উই আর হাইলি স্যাটিসফাইড। এই জন্য যে আপনি সুন্দর একটা ব্যাখ্যা দিয়েছিলেন। বিস্তারিত ওনারা কিছু বললেন না। তো বিস্তারিত ব্যাখ্যা যখন হাইলি স্যাটিসফাইড বলেছেন, মানে একটা আপিল বিভাগের বোর্ডের কাছে এটা সবার সৌভাগ্য হয় না। তাদেরকে স্যাটিসফাইড করা মানে হচ্ছে অনেক বড় ব্যাপার, যেটা এই পেশাগত জীবনে যারা আছেন, বড় বড় সাংবাদিক যারা আছেন, তাদের কাছে যখন আপনি স্তুতি বাক্য শুনবেন, তখন আপনার লেভেলটা অনেক উপরে চলে যাবে, মনে হবে যে আপনার কনফিডেন্স লেভেল চলে যাবে। ঠিক যখন উনি বললেন যে আপনার ব্যাখ্যায় আমরা সন্তুষ্ট, তখন আমার মানে এই খুশিতে আমার চোখ দিয়ে পানি ভরে চলে আসছে যে আমি তাদেরকে সন্তুষ্ট করছি, আইনের ব্যাখ্যা দিলাম। তো পরে আমি মাথা নিচু করে আসি, মাথা নিচু করার পরে তো বলে আপনাকে আমরা পারমিশন দিচ্ছি, মানে বোর্ডেই আমাকে দিয়ে বলছে এইরকম একটা অবস্থা। কারণ সৌভাগ্য হয় না, এটা শুধু আমার মেধা মনন ইয়ে করে তারা হয়তো এটা মন্তব্য করেছে। পরবর্তীতে আমি যেটা মানে অন্য একটা প্রশ্ন আমি যখন আনসার মানে দেওয়ার চেষ্টা করলাম, তখন একটু ভুলভাল হয়েছিল। তো সংশ্লিষ্ট বিচারপতি মহোদয় উনি আমাকে বললেন, মিস্টার মন্ডল, পারবেন, আপনি পারবেন। মানে আমাকে মনে হচ্ছে আমি ফুটবলার, আমি গোল দিতে যাচ্ছি এমন অবস্থা। মানে উনি এত হাইলি স্যাটিসফাইড আমার প্রতি। তো একটা প্রশ্ন উত্তর ঘুরে একটু পরে যখন পারছি, বলতেছে, মিস্টার মন্ডল, আপনাকে যান, আমরা আপনাকে 3 স্টার লয়ার বানিয়ে দিচ্ছি। মানে হচ্ছে বাংলাদেশে 1 স্টার লয়ার আছে, 2 স্টার লয়ার, 3 স্টার লয়ার বলে কিছু নেই। আসল কথা হচ্ছে এমন খুশি, মানে আমার ব্যাখ্যাতে তারা এমন খুশি, সেই আমাকে উপাধিটা দিয়েছেন আর কি। তো এটা দেওয়ার পরে আমি মানে বাঁধ ভেঙে আমার কান্না আসতেছে, খুশির কান্না। এটা হচ্ছে খুশির কান্না। আমার জীবনে আমি কি হব বা কি হতে পারে সেটা বিষয় না। আমার মনে হয়েছে ছোটবেলায় যখন বাচ্চা আমাদেরকে মানুষ দেখতো, ছোটবেলায় প্রাইমারিতে পড়তাম, মা মাঝে বলতো, বাবা তুই বড় হলে অনেক বড় হবি। আমার কাছে মনে হয়েছে আপিল বিভাগ যে আমাকে মন্তব্য করেছে, আমার প্রতি যে প্রশংসা করেছে, আমি মনে হয় সেই দিনই সবচেয়ে বড় হয়েছি। যে এই বড় হওয়াটা আপিল বিভাগের বেঞ্চের সামনে আমাকে যে এইরকম সম্মান দেখানো হয়েছে, এই সম্মান আমি কোনোদিন পাইনি, হয়তো ভবিষ্যতেও পাবো না। এটাই হচ্ছে আমার অনুভূতি আর কি।
অনুভূতির জায়গাটা হচ্ছে আমার মেধা মননকে তারা মূল্যায়ন করেছে, এবং সেই মূল্যায়নের ভিত্তিতে আগের যাদের ভাইবার যেটা আবার নতুন করে ডেট ফিক্স করা হয়েছিল, তখন সেটা আবার কনসিডার করে সবার এবং ভাইবার পূর্ণ যোগ্যতা যাদের অর্জন করছে তাকেই দেওয়া হয়েছে। আর মূলত ইতিপূর্বে বাংলাদেশ স্বাধীনতার পরে বা আগে পরে কখনোই ভাইবা নিয়ে কখনো লয়ারকে এভাবে অনুমতি দেওয়া হয়নি বা পারমিশন তালিকাভুক্ত করেনি। আমাদের সময় প্রথম ভাইবা দিয়ে আমরা তালিকাভুক্ত হয়েছি। এইটা হচ্ছে আপনাদের এলাকার মানে আমি বলবো যে আমার পরিচয়টা, আমি এই এলাকা থেকে বড় হয়েছি। আমি এই বাড়িতেই প্রথম যখন ছোট ছিলাম তখন আমাদের বাচ্চু খুবা মানে লিটন ভাইয়ের বাবা, উনি আমাকে একটা ভাড়াটিয়ার একটা দলিল একটা ড্রাফট করতে দিয়েছিলেন। বাবা এটা লেখো মনে হচ্ছে আমার ওকালতি আমি এই বাড়ি থেকে শিখেছিলাম। ড্রাফটিং একটা বাড়ি ভাষা ভাড়ার চুক্তি, এখন কত বড় বড় আমি চুক্তি করি, কত বড় কিছু লিখি, তখন মনে হচ্ছে এটা শুরু হয়ে গেছে। আরও একটা এই এলাকার একটা মানুষের আমাদের কন্ট্রিবিউশন আছে আমার ফ্যামিলিতে, রশিদনবীদের চান যে ওনার ফ্যামিলি আমার কন্ট্রিবিউশন আছে, যে আমাদের শামীম ভাইয়ের ফ্যামিলি আর কি, যে আগে যে ইয়া ছিলেন ম্যাজিস্ট্রেট ছিল, ওই ফ্যামিলি আমার কন্ট্রিবিউশন আছে। মানে আমার প্রতি কন্ট্রিবিউশন খুব ডাইরেক্ট কন্ট্রিবিউশন। মলিন আছে, মলিন এই যে রশিদনবী চাঁদের ছেলে, ওর ড্রেসও আমি পরছি, মানে ওর ড্রেসটা আমি পরে পড়তাম। তো আমি মনে করি পড়ালেখা শিখলে এবং সৎ পথে থাকলে যে কোনো জায়গায় মূল্যায়ন হবেই হবে। আমি আমার লেখাগুলোতে সবসময় এই যে মলিন আসছে, আমি ওর ড্রেস পরে আমি বড় হয়েছি, ওর অনেক ড্রেস পরে বড় হয়েছি, যেটা আমার মানে এটা নাই। আর আজকে আমি আপিল বিভাগের আইনজীবী হয়েছি, এটা হচ্ছে আমার সম্পূর্ণ মেধা এবং যোগ্যতা। এখানে কোনো রাজনীতিকরণ বা অন্য কোনো কিছুতে আমি হইনি, মানে দিয়ে দেখাই আমি হয়নি। আমি একমাত্র আমার কাছে মনে হয়েছে আমি পূর্ণ বোর্ডকে যখন সন্তুষ্ট করতে পেরেছি, মনে হচ্ছে আমি ফার্স্ট হয়েছি, মানে একটা অনুভূতিটা হলো এরকম। তবে এটা ঠিক মানে বিচারপতি মহোদয়রা আগামীতে যে প্রধান বিচারপতি আসছেন, এর পরবর্তী যারা আসবেন ফারামাবু, ওনারা যতদিন থাকবে আমাকে খুব স্নেহর চোখে তারা আমাকে খুব কনসিডার করবেন। এটাই হচ্ছে সবচেয়ে জীবনের বড় প্রাপ্তি। আমি এই মাটির সন্তান হিসেবে আমি এই যে সম্মানটা পেয়েছি, সেই সম্মানের কথা আপনাদেরকে শেয়ার করার জন্য এসেছি। আপনাদের সবাইকে আহ্বান জানিয়েছি যে আপনারা আমার অন্তত এটা শোনেন। এই শোনার ফলে কি হবে, এই অত্র অঞ্চলের মানুষের যাদের যদি কোনো নিউজ করেন বা জানান, এই মানুষগুলো আরো উৎসাহিত হবে। এই এলাকার মানুষ রাজনৈতিকভাবে যেরকম প্রগতিশীল, এই রকম পড়ালেখা সব কিছুতে আমাদের এগিয়ে যাবে। আমারটা হয়তো সামান্য একটা মানুষের কানে বাঁধবে, কিন্তু এটার পরে তাদের ভিতরে একটা উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হবে। জানেন ঢাকা শহরে কখনো রিক্সা চালক যখন শুনি বাড়ি কোথায়, তো আমার বাড়ি সুন্দর, কি করে আপনার ছেলে মেয়ে কি করে, আমার ছেলে তো ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, তখন কলিজাটা ভরে যায়। একটা রিক্সা চালাচ্ছে ছেলে, তার ছেলে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, এটাই তো বাংলাদেশের অর্জন। এটা শিক্ষা ব্যবস্থা সে সম্পূর্ণ কাজে লাগাচ্ছে। আর আমরা অনেকেই, আমার ক্লাসমেট অনেকেই যারা গ্রামে আছে এখন এখনো রাজমিস্ত্রি করে খায়, অথচ সে পড়ালেখার টাকার অভাবে পড়ালেখা করতে পারে নাই। এটা হচ্ছে হয়তো পড়ালেখা করলে আমার যদি সলভেন্সি থাকতো, সে হয়তো আমার সে উপরে না হোক আমার কাছাকাছি তো থাকতে পারতো, সেটা সম্ভব হয় নাই। তবে উৎসাহ উদ্দীপনার একটা বিষয় আছে, এই আপনাদের উৎসাহ মানুষের, আপনারা উৎসাহিত করবেন। আমি আমার এলাকায় অনেক চেষ্টা করি। আমার এলাকা থেকে গ্রাম থেকে আমি প্রথমে ইউনিভার্সিটিতে গিয়ে ভর্তি হয়েছি, গ্রাম থেকে পড়ে গিয়ে চিটাগং ইউনিভার্সিটিতে। এখন আমার গ্রামে কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পর্যন্ত আছে, ওরা কীভাবে শিখেছে, দেখেছে আশপাশের মানুষের পড়ালেখার শিখেছে। তবে আমার একটা কনফিডেন্স, সেটা হচ্ছে মানুষের ভালোবাসা। মানুষের চোখে চোখে বড় হয়েছি কিভাবে, যখন দেখছি পড়ালেখা পারি, কোথাও মারামারি লাগছে, খেলাধুলা হয়েছে, বাবা তুমি এখানে থাইকো না, চলে যাও, আসছি, মানে কি নেগেটিভ কোনো কাজের সঙ্গে না থাকা। তারপর আমি দোকানদারের কাছে যে কেরোসিন তেল কিনতাম, সেই কেরোসিন তেল কিনতে হাফ লিটার করে তেল কিনতাম। আমার বাজারই ছিল একটাই কেরোসিন তেল, সপ্তাহের বাজার। আমার বাবা বলতো ওই দোকান থেকে বাকি নিয়ে আসতাম। তো ওই দোকানের একটা লোক ছিল, সে কিছুদিন আগে মারা গেছে। আমি গতকাল ওষুধি খুঁজতে গেছি এই লোককে খোঁজার জন্য। সে বলছিল যে আমি তুলসিয়ার স্কুলে পড়ি, তখন ফার্স্ট ছিলাম যেহেতু। সে বলতেছে বাবা, মানে আরেকজনকে বলতেছে তুলসীঘাট স্কুলের যে ফার্স্ট বয় হয় সে জীবনে কিছু না কিছু হয়নি। আমার ওই কথাটা আমার খুব মনে ধরেছে। আমার মনে হচ্ছে না আমি ওটা পারবো, মনে হয় কিছু একটা করতে পারবো, আমার নিজের জন্য হলে পারবো, মানে বেঁচে থাকার জন্য হলে পারবো, মনে হয় আমি নষ্ট হবো না। এই কনফিডেন্স, মানুষের ভালোবাসা, প্রত্যাশা, আমি চেষ্টা করেছি এইভাবে মানুষের মতামতকে মূল্যায়ন করতে। এই মূল্যায়নের মাধ্যমেই আমি নিজেকে এগিয়ে যাওয়ার জন্য। তো এখন আমি অনেক লেখালেখি করি, মানে আমার অবসর সময় হচ্ছে ফ্যামিলিকে দেই, আর হচ্ছে আমি লেখাপড়া করি। লেখাপড়া বলতে কি, ওকালতিতে বিভিন্ন এপাশ ওপাশের আছে, আমি ওপাশ ওপাশ ভাবি না, আমি পড়ালেখা করি। এমনও হয় জানেন, আমার অনেক লেখনীতে বিচার বিভাগে অনেক পরিবর্তন হয়েছে। কীরকম, ন্যায়কুঞ্জ নামক বিভিন্ন সারা দেশে ন্যায়কুঞ্জ নামক একটা জায়গা করা হয়েছে, ওটা বিচার প্রার্থীদের বসার জন্য। তো আমি একবার লিখেছিলাম বিচার বিভাগে বরাদ্দ দ্বিগুণ করার দাবি। আমি ওখানে বলেছিলাম বিচার প্রার্থীদের বসার জায়গা করার জন্য। ওইটার ভিত্তিতে
তখনকার চিফ জাস্টিস ছিলেন হাসান ফয়েজ সিদ্দিকী, আমার এটাকে তিনি গ্রহণ করলেন, পরবর্তীতে উনি ন্যায়কুঞ্জ নামে ইয়ে করে দিলেন। আর একটা হচ্ছে সেটা হচ্ছে বিচার বিভাগে বরাদ্দ ওখানে গিয়ে আমি যখন এগুলো আলোচনাগুলো করলাম, চিফ জাস্টিসকে যখন ইনফর্ম করলাম, পরবর্তী দেখলাম ডিস্ট্রিক্ট জজরা যারা আছেন তারা যখন মিটিং মিছিল করে তখন আমার এই ইস্যুটা দেখায় আর যে বিচার বিভাগ বরাদ্দ কোথায় কোথায় বেশি বাড়ানো দরকার। আইনজীবীদের আমি পেশাগত যে দায়িত্ব সেগুলো একজন বিচারপতি মহোদয়রা যা ভাবেন, নীতি নির্ধারণরা যা ভাবেন, আমি সেই পজিটিভলি ভাবি। এই কথাগুলো আমি লেখানোর চেষ্টা করি। আমি কিছুদিন আগে লিখছি একটা, সেটা হচ্ছে একজন উচ্চতর আদালতে একজন নবীন আইনজীবীর পথ চলা। এখানে আমাদের কোর্টের কি সিস্টেম, মানে একজন আইনজীবী কেন উপরে উঠতে পারে না, কেন নিচে থাকতে পারে, কেন একজন সব পড়ালেখা শিখলেই কিন্তু অনেক বড় আইনজীবী হয়ে যায় না। আইনজীবী হয় হচ্ছে আস্তে আস্তে শিখতে 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 সে উপরে উঠে যায়, মানে তার মেধা মনন বৃদ্ধি পায়। তো এইরকম আমি পেশাগত নিয়েও লিখি, মানে যেটাই লিখি যেটাই বলি সেটা হচ্ছে আপামর জনসাধারণের সাথে, বিচার প্রার্থীদের সাথে। ইভেন এমনও হয়েছে আমি একটা চিঠি দিয়েছি, আমি যখন যে বিচারপতি আসে তখনই কিন্তু আমি গিয়ে একটা দরখাস্ত দিই, সবাই দেয় ফুল দিয়ে, আর আমি দিই একটা রিপ্রেজেন্টেশন বিচার বিভাগের কোথায় কোন সমস্যা আছে। তো এরকম হয়েছে কি, একবার একটা দরখাস্ত দিয়েছি আইনজীবীদের সমস্যা নিয়ে, বিচারপতি মহোদয়ের সমস্যা নিয়ে, তখন এটা কয়েকদিন আলোচিত হয়েছে, এটা হাসান ফয়েজ সিদ্দিকী করছিলেন আর কি। পরে দেখা গেল কিছুদিন পরে আমার চিঠির উপর ভিত্তি করে উনি নতুন করে অফিসিয়ালি একটা চিঠি অল মানে কনসার্নদেরকে উনি চিঠি পাঠাইলেন। এরপর আরও একটা মানে হাস্যরস হতে পারে আপনাদের, মানে একটা কনফিডেন্স, একটা ভালো লাগবে, সেটা হচ্ছে আমি করলাম কি, আমরা ইকোসিস্টেম নিয়ে ভাবি, প্রকৃতি নিয়ে, প্রাণী নিয়ে, আমরা বিড়াল, কুকুর, সিংহ সব নিয়ে ভাবি, কিন্তু আমাদের কোর্টের ভিতরে হচ্ছে একটা প্রেমিসিস আছে, প্রাঙ্গণ আছে, সেখানে কিছু গাছপালা আছে, এই গাছপালার যে ফল আছে, তাহলে আমরা যদি আইন আমরা সব জায়গায় প্রয়োগ করতে পারি, বাস্তবায়ন করতে পারি, তাহলে আমাদের কোর্ট বিল্ডিং কেন পারবে না। তখন আমি করলাম কি, আমের গাছে যে আম আছে, কাঁঠাল গাছে যে কাঁঠাল আছে, জাম গাছে যে জাম আছে, ওই জাম পাড়া যাবে না। এই জাম পাড়া, আম পাড়া, কাঁঠাল পাড়া বন্ধে আমি প্রধান বিচারপতিকে দরখাস্ত দিলাম। সেটার আমি কি পেলাম, পরবর্তীতে আমার চিঠির ভিত্তিতে উনি অন্যভাবে ঘোরায় করলেন কি, আম পড়া নিষেধ কেউ পারলো না, ফুল পাড়তে গেছে, এই ফুল পাড়া ধরা যে ফুল পাড়ছে তাকে সবজ দিছে, মানে আমের দিলাম ফুলের হলো। তারপরে দেখা গেল পুরো আম গাছে আমার পারে নাই কেউ, আম শুধু পড়বে, পরে খাইতে পারবে, কেউ পারতে পারবে না। এরকম হলো কি, একটা ছেলে অফিসে, আমাদের কোর্টের একটা ছেলে জাম গাছে উঠে জাম পাড়তে গেছে, আমাদের সুপ্রিম কোর্টে আর তারে ধরে 3 ঘন্টা আটকে রাখছি। মানে কি, আমার হচ্ছে যে লেখনির যে ধার, সেটা কি প্রধান বিচারপতির অফিসেও আমার এটাকে কনসিডার করছে, মানে এটা হচ্ছে ভালো লাগা, মানে একটা আইনের মাধ্যমে মামলা না করেও একটা বিচারকে বিভাগকে সমৃদ্ধ করা, মানে জাতিকে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার কথা ভাবি আর এইগুলি সব ভাবনা চিন্তা করি, মানে হয়তো আপনাদের সাথে কোনো শেয়ারও হয় না। মানে আমি এমন কিছু ভাবি যেগুলো আমার মতো একটা গরিবের, এখানে মানে গরিব অঞ্চল থেকে গিয়ে এই কথাগুলো ভাবার সুযোগ থাকে। এরা হচ্ছে যাদের বাবা মারা, যারা ঢাকা শহরে সুপ্রতিষ্ঠিত আইনজীবী অথবা বিদেশি থেকে ডিগ্রি নিয়ে আসে, তারা এগুলো ভাবে, অথচ আমি গ্রাম থেকে গিয়ে এগুলো জিনিসগুলো ভাবি। ভাবার একটাই কারণ, আমার হচ্ছে যে স্ট্রাগলের মধ্যে এই বিষয়গুলো আসে। আমি শুধু টাকা ইনকামের জন্য ওকালতি করি না, আমার মেধা মননকে কাজে লাগানোর জন্য করি। তো এই বিষয়গুলো আপনাদের মূলত আজকে শেয়ার করার জন্য, অনেক লেন্দি করে ফেলছি, তবে কথাগুলো হয়তো আমার কাছে, হয়তো যদি কারো কাছে পৌঁছে, কারো ফ্যামিলিতে যদি উপকৃত হয়, আমার হচ্ছে এটাই বিষয়। কেমন লাগছে আপনার এটার অনুভূতিটা হচ্ছে, মানে আমার জীবনের মনে হইতেছে আর জীবনে আর কোনো প্রত্যাশার এত আর কিছু নাই আর কি। মানে আমাকে মনে হচ্ছে পেশাগতভাবে আমি যেটুকু আমার অর্জন করা দরকার ছিল, একটা সম্মান পাওয়া দরকার ছিল, আমি এই সম্মান পাবো। তবে এখন মানে হয়তো সাধারণ বিচার প্রার্থীর চেয়ে আমি লয়ারদের লয়ার হইলাম আর কি, এইরকম বিষয়টা এরকম আর চাওয়ার চেয়ে পাওয়াটা বেশি হয়েছে মনে হচ্ছে। হ্যাঁ, চাওয়ার চেয়ে পাওয়াটা বেশি না, মানে যেটাতে পাইছি সেটাতে সন্তুষ্ট, সেই সন্তুষ্ট। ধন্যবাদ। আপনি কি অনুমতি প্রাপ্তি হয়েছেন এটা পুরোটা যদি একটু আবারও বলতেন। সেটা হচ্ছে আমাদের হাইকোর্টে অ্যাপিলেট ডিভিশন, বাংলাদেশের মানে হায়ার জুডিশিয়ারিতে সিস্টেম, সেটা হচ্ছে আইনজীবী, সিনিয়র আইনজীবী একটা আছে, একটা হলো আইনজীবী আছে, হাইকোর্টের আইনজীবী বলে, আর সিনিয়র আইনজীবী হচ্ছে অ্যাপিলেট ডিভিশন। অ্যাপিলেট ডিভিশন আইনজীবীর হচ্ছে 3 ক্রাইটেরিয়া, একটা হচ্ছে শুধু অ্যাডভোকেট আপিল বিভাগে, উনি আবার প্র্যাকটিস করে কিছুদিন পরে আবার সিনিয়র আইনজীবী মানে জ্যেষ্ঠ আইনজীবী হয়। আর একটা হচ্ছে অ্যাডভোকেট অ্যান্ড রেকর্ড। অ্যাডভোকেট অ্যান্ড রেকর্ডের কাজ হচ্ছে মামলা ড্রাফট করা, আর সিনিয়র লয়ার ওনার মামলাগুলোর কাজ হলো শুনানি করা। আমি হচ্ছে ড্রাফটিং করব, মানে বাংলাদেশের যত মামলা রায় হয়েছে ওগুলোর আলোকে আমি ড্রাফট করব, মানে কি আরও বেশি সমৃদ্ধ হবে, মানে আমি নিজে সমৃদ্ধ হব, হয়তো পিটিশন সমৃদ্ধ হবে, এটা মামলা শুনানিতে সহজ হবে। কিন্তু আগে যেটা ছিল সেটা হচ্ছে, বা এখনও আছে, মানে সব লয়াররা এই মামলাটা, যারা সিনিয়র লয়ার ওনার মামলা ড্রাফট করেন, অ্যাডভোকেট রেকর্ডরা করতো। এটা খুব একটা মানে মনে হবে যে খুব মানে এত লো প্রোফাইলের একটা লয়ার হলো কেন। আমি মনে করি আমি এখান থেকে যোগ্যতা আমার দেখানোর সুযোগ আছে,
যেটা ইন্ডিয়াতে আছে। আমি মানে ওই যে বললাম ইন্ডিয়ার কালচার ইন্ডিয়াতে কিভাবে হয় সেটার আমি জানি। মানে পরীক্ষা দিয়ে পাশ করতে হয় ওখানে, 2 বছরের ইন্টার্নশিপ করে 100 মাসের পরীক্ষা দিয়ে পাশ করতে হয়। আর আমাদের এখানে সরাসরি কোন দলের কি হতো বা এরকম বিবেচনা হতো, কিন্তু এখন ভাইবা সিস্টেমটা হয়েছে এজন্য অনুভূতিটা অন্যরকম আর কি। মানে পরীক্ষা দিয়ে পাশ করা এটা হচ্ছে অন্যরকম অনুভূতি। এখন কিন্তু হাইকোর্টে কিন্তু বিচারপতি নিয়োগ এখন ভাইবা